वेलकम गाइस। आज আমরা ডিসকাস করব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট নিয়ে। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস ব্যাপারটা কি? হোয়াট ইজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট? যেই ইনস্ট্রুমেন্টগুলো নেগোশিয়েট করতে মানুষকে হেল্প করে। তো আমরা জানতে চাই হোয়াট ইজ নেগোসিয়েশন। নেগোসিয়েশন একটা মেথড যেখানে কিছু ইনস্ট্রুমেন্টস দিয়ে when I am not available with the cash, I give that valued thing. যেরকম এক্সাম্পল দিচ্ছি, বিলস অফ এক্সচেঞ্জ, তারপরে প্রমিসারি নোট বা বিলস অফ এক্সচেঞ্জ। প্রমিসারি নোট কী হয়? একটা নোট লিখে দেওয়া ইন আ লিগাল পেপার দ্যাট আই এম অ্যাসিওরিং ইউ দ্যাট আই উইল গিভ দিস অ্যামাউন্ট অফ মানি টু ইউ। সেরকম বিলস অফ এক্সচেঞ্জও অ্যাসিওর করে যে কতটা অ্যামাউন্ট আমি দেব। এই বিলস অফ এক্সচেঞ্জ দিয়ে যদি আমি ব্যাংকে এটা জমা দিই বিলস অফ এক্সচেঞ্জটা, তাহলে আই ক্যান গেট দ্য অ্যামাউন্ট ডাইরেক্টলি পেড বাই দ্য ব্যাংক। এবার যে আমায় এই বিলস অফ এক্সচেঞ্জটা দিয়েছে, when he will be paying the amount, he will be paying directly to the bank. এবার ডাইরেক্টলি টু দ্য ব্যাংক মানে কি? আমি এখানে মিডিয়ামটা সরে যাবো না, এটা হবে না। আই উইল বি দ্য মিডিয়াম, অবভিয়াসলি আই উইল বি দ্য মিডিয়াম। এবার ঘটনাটা হলো 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে সবসময় বলে দিয়েছে যে নেগোশিয়েট যারা করবে, অবভিয়াসলি ফর দ্য কনসিডারেশন ভ্যালুটা নেগোশিয়েট করা যাবে কি দিয়ে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস দিয়ে। মনে করো কারুর টাকা নেই এখন, বাট একটা চেক বই আছে, বাট হি হ্যাজ টু পে, হি ক্যান পে দ্যাট অ্যামাউন্ট থ্রু চেক দিয়ে সে অ্যামাউন্টটা পে করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েট করছি আমি কারোর সাথে। আই এম নেগোশিয়েটিং দ্য ভ্যালু, মানে আমি প্রোডাক্টের দামটা নেগোশিয়েট করছি কীভাবে? সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে। এটা নয় যে ভ্যালুটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কথা বলে না। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কথা বলে যে ভ্যালুটা কীরমভাবে পেড হচ্ছে, যে জিনিসটা কনসিডারেশন ভ্যালু is being paid through negotiable instrument. এবার আমরা কয়েকটা ছোটোখাটো জিনিস জানবো, যেটা হলো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা টোটালি বেসড অন, মানে যেটা মেন, মানে যেটার উপর কেস হয় আদালতে, ক্লায়েন্টরা যায় এবং সিক হেল্প করে। মানে এই সব থেকে এই অ্যাক্টটার সব থেকে বেশি যে কেসটা হয়, যার উপর মেন এটা ডিল করে এই অ্যাক্টটা বেরিয়েছে, সেই অ্যাক্টটার মেন জিনিস হলো চেক নিয়ে। চেক আমাদের বলা আছে সেকশন 6-এ। তো 6-এ বলে দিয়েছে, সেকশন 6-তে বলে দিয়েছে যে চেকের ব্যাপারে। চেক কি? ব্যাংকে যখন আমরা টাকা রাখি, আমরা তো টাকাটা নিয়ে না ঘোরার জন্যই ব্যাংকে রাখি। তো ব্যাংকের টাকাটা উইথড্র করার জন্য চেক ইজ আ মিডিয়াম। এখনও অনেক লোক চেকে পে করে। এবার চেক হলো এমন একটা জিনিস যেটা মানুষ, আচ্ছা এর পিছনে একটা হিস্ট্রি আছে, আমরা জানি হিস্ট্রিটা কি। অনেক কেস, মানে আমরা স্বাধীন হয়েছি, তারপরে আস্তে আস্তে সময় যাচ্ছে, পাস হচ্ছে, ব্যাংক সিস্টেমগুলো ডেভেলপ করেছে, চেক সিস্টেম ইন্ট্রোডিউসড হয়েছে ব্যাংকসদের দ্বারা, ব্যাংকসরা ন্যাশনালাইজড হয়েছে। এবার ঘটনাটা কি? লোকে চেকে পে করছে, বাট চেকের একটা ব্যাপার আছে যে চেক যদি এক্স্যাক্টলি সাইনের সাথে না মেলে, বা প্রতিটা জিনিস যদি চেকের এক্স্যাক্টলি সেম না হয়, তাহলে চেক কী হবে? অবভিয়াসলি চেক উড বি বাউন্স। চেকটা বাউন্স হবে। এবার চেক যদি বাউন্স হয়, তাহলে দ্য পার্সন উড বি গেটিং ডিলে পেমেন্ট।
বুঝে গেল? এবার ঘটনাটা হলো, অনেক লোক কী করছিল, জিনিসপত্র কিনে নিচ্ছিল বাজার থেকে, কিনে নিচ্ছিল, তাতে কোনো অসুবিধা নেই। বাট কিনে নেওয়ার পরে যে প্রবলেমটা, তারা একটা চেক ধরিয়ে দিচ্ছিল, এবং এই চেকের প্রবলেমটা হলো গিয়ে কি, হয়তো অ্যাকাউন্টে টাকাই নেই, সাফিসিয়েন্ট ব্যালেন্সই নেই, কিন্তু সেই চেকটা ধরিয়ে দিচ্ছিল নিজের সই করে। মনে করো কেউ 5-6 লাখ টাকার মাল কিনেছে, মানে কোনো জিনিস কিনেছে, গুডস বা সার্ভিস কিনেছে, তার কাছে সেই টাইমে ক্যাশ নেই, সে চেক দিয়ে দিল, বাট তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ফান্ডস ইনসাফিসিয়েন্ট, মানে টাকাই নেই। তাহলে এটা কি একটা চিটিং, এক ধরনের গুরুতর ক্রাইম হিসেবে এটা মানে লোকের সামনে আসতে লাগলো। লোক সার্ভিস নিয়ে নিচ্ছে, কিন্তু তার বদলে যে টাকাটা তাকে পে করতে হবে, সেটা সে দিচ্ছে না টাকাটা। খুব খারাপ জিনিস এটা, যে আমাদের দেশে লোকে গুডস নিয়ে নিচ্ছে চিট করে মানুষকে, এবং তার টাকাটা দিচ্ছে না কেউ। এবার টাকাটা তো পেতে হবে। চিটিংয়ের কেস যদি করি, জেল হতে পারে, ফাইন হতে পারে, যেটা আমরা ক্রিমিনাল লয়ে শিখেছি, যে ক্রিমিনাল ল only deals with punishment and what it deals with fine, whereas civil law deals with compensation। এবং আমরা সবাই জানি যে সিভিল লতে সিভিল কেসেসগুলো টাইম টু টাইম চলে, হিউজ টাইমের জন্য কেসগুলো চলে। তাহলে এইটা ডিসাইড করা হলো যে একটা অ্যাক্ট আনা উচিত, যেটা এই জিনিসটাকে রেগুলেট করবে। এইসব চিটার্সদের মাথায় একটা প্রেশার দেবে যে তোমরা চিট করো না। এবার সব থেকে বড় যে কোয়েশ্চেনটা রাইজ করলো, সেটা হলো অনার করা, চেকটাকে অনার করা। তো চেক শুড বি অনার্ড। একটা চেকের একটা মাহাত্ম আছে, একটা ভ্যালু আছে, দ্যাট শুড বি অনার্ড। বাই হুম? দ্য পার্সন হু ইজ ড্রয়িং দ্য চেক। এবার ড্রয়ি এরা খুব ইজি একটা টার্ম। যে ড্র করছে চেকটা, যে সাইন করে ছিঁড়ে দিচ্ছে চেকটা, সেটা হলো ড্রয়ি দ্য পার্সন হু ইজ রিসিভিং দ্য চেক, মানে যে চেকটা পাচ্ছে সে ড্রয়ি। এরকম আরও কয়েকটা সিম্পল জিনিস আছে যেটা আমি কভার করতে চাই, সেটা হলো ড্রয়ার অ্যান্ড ড্রয়ি। দ্য মেকার অফ দ্য বিল অফ এক্সচেঞ্জ চেক ইজ কল্ড দ্য ড্রয়ার। তার মানে যে যেটা আমি এই মুহূর্তে বললাম, যে লোকটা চেকে সাইন করে চেকটা কাটছে, সেই লোকটা হলো ড্রয়ার। এবং দ্য পার্সন হু ইজ গেটিং দ্য চেক ফর পেমেন্ট, মানে যে চেকটা পাবে, মানে ব্যাংকের যে লোক, সে হলো ড্রয়ি। সে কী করবে? নিজের ড্রয়ার থেকে চেকের অ্যামাউন্টটা বের করে তাকে দেবে। কাকে দেবে? দ্য পার্সন হু ইজ ব্রিঙ্গিং দ্য চেক। এবার আমরা জানবো অ্যাকসেপ্টার, যে ওই চেকটা অ্যাকসেপ্ট করছে। এবার ঘটনাটা হলো আমরা সবাই জানি যে পে করে। এবার আমাদের জানতে হবে সব থেকে যে ইম্পর্টেন্ট সেকশনটা, সেটা হলো 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, মানে 138 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। এইটার ওপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মেন, মানে এটা বানানোর পেছনে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটা বানানোর পেছনে এই অ্যাক্টটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে এই সেকশনটা, বাই দ্য ওয়ে, এই সেকশনটার জন্যই মেনলি এইটা বানানো হয়েছে। যদিও এটা একটা ইন্ট্রোডাকশান, তো আমি বেশি ডিটেলে যাব না, বাট স্টিল একটা আমি আইডিয়া বানিয়ে দেবো সবার মাথায়, যে 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে কখন সেই 138 সেকশনটা অ্যাট্রাক্ট হচ্ছে, মানে সেকশনটা কখন তার ওপর দায়িত্ব বর্তাচ্ছে যে সে জাস্টিস করে। সেকশন 138 কখন লাগু হবে, কখন সেটা প্রচলন হবে, মানে কখন সেটা আরম্ভ হবে সেকশনটার কাজটা। আমি একটা ভিউ দিয়ে দিচ্ছি প্রথমে। সেকশন 138 বলেছে যে একটা চেক যেটা দিয়েছো, সেটা অবভিয়াসলি ইউ হ্যাভ টু অনার ইট। তোমার কাছে ব্যাংকে টাকা নেই, বাট ইউ আর স্টিল ড্রয়িং আ চেক, মিনস ইট ইজ কাইন্ড অফ আ ফ্রড বা চিটিং।
তো ওয়েন ইউ আর ড্রয়িং দ্য চেক এবং ব্যাংক থেকে যে স্টেটমেন্টটা বেরোচ্ছে সেটা হলো ফান্ডস ইনসাফিসিয়েন্ট, দেন ইউ আর অ্যাপ্লিকেবল ইন সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। তখনই এই সেকশন ওপরে ইউ ক্যান গিভ or you can file a complaint of section 138 in the proper court. কিরম কোর্ট এটা ডিল করতে পারে? Obviously a first class magistrate has to deal with this thing. কেসটা ফাইল হবে এবং it would be allocated to a first class magistrate or a metropolitan magistrate. যে কোনো ম্যাজিস্ট্রেট এই কেসটাকে ডিল করবে। ম্যাজিস্ট্রেটের তলা র্যাঙ্কের নো জুডিশিয়াল অফিসার হ্যাজ রাইট টু ডিল উইথ দিস কেস। অল ফার্স্ট ক্লাস অফিসার্স হ্যাজ দ্য রাইট টু ডিল উইথ দ্য কেস অ্যান্ড দে উইল ডিল উইথ দ্য কেস। এই পুরো কেসটার একটাই পয়েন্ট যে চেকটা ড্রয়ার ড্র করেছে, চেকটা জমা দিয়েছে এবং একটা রিমার্ক এসছে চেকের ওপর, সেই রিমার্কটা হলো ফান্ডস ইনসাফিসিয়েন্ট, ফান্ডস অভাব। তার মানেই এটা বুঝে নিতে হবে যে এই চেকটার জন্য যে চেকটাকে ড্র করেছে তার ইন্টেনশনস আর নট গুড, মানে সেই লোকটা ভালো লোক নয়। তাহলে আ পারসন হু ইজ রংফুলি ডুইং দিস কাইন্ড অফ অ্যাক্ট, হি ইজ লায়েবল টু পানিশমেন্ট। এবার পানিশমেন্টে আমাদের বলে দিয়েছে যে সে পানিশড হবে ডাবল অফ দ্য অ্যামাউন্ট দিয়ে। কীরমভাবে পানিশড হবে? ডাবল অফ দ্য অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টটায় সে চেকটা ড্র করেছিল, 1 লাখ টাকা যদি সে চেক ড্র করে থাকে, তাকে পে করতে হবে 2 লাখ টাকা, 2 লাখ রুপিস। তাকে ড্র করতে হবে চেক 2 লাখ রুপিস। তাহলে এটা তার উপর প্রেশার দিচ্ছে যে তাকে পে করতে হবে ওটা। তার জন্য সে তাড়াতাড়ি এরম যেন কাজ না করে, মানে যে টাকা নেই, ফান্ডস ইনসাফিসিয়েন্ট ব্যাংকে, বাট স্টিল হি ইজ ড্রয়িং দ্য চেক, এরম কাজ যাতে না হয় তাই জন্যই এই লটা অ্যাপ্লিকেবল হয়েছে বা এসছে। সো দিস ইজ অল অ্যাবাউট সেকশন 138। এবার আমাদের জানতে হবে সেকশন 138-এর মেন যে অ্যাসপেক্টসগুলো। এবার সেকশন 1, আচ্ছা সব থেকে বড় পয়েন্ট ইজ যেটা চেক মনে করা হয়, একটা চেক ইজ ভ্যালিড, আগে হতো 6 মান্থস বাট নাও ইট ইজ 3 মান্থস। তো একটা চেক ইজ ভ্যালিড ফর 3 মান্থস। আমি চেকটা ড্র করেছি একটা লোকের কাছে, সে 6 মান্থস, মানে আগেকার টাইমে 6 মান্থসের পরে আর এখনকার টাইমে 3 মান্থসের পরে চেকটা যদি জমা দেয়, সেটা কি তাহলে এই 138-এর আন্ডারে পড়বে? তো সেই লোকটা ইজ ট্রাইং টু মিসলিড দ্য কোর্ট উইথ ফ্যাক্টস ইনসাফিসিয়েন্ট। বুঝতে পারছো কী বলছি? মানে এটা বুঝতে হবে যে একটা লোক সে কী করছে, সে চেকটা পাওয়ার পরে যে টাইমটার মধ্যে চেকটা ব্যাংকে জমা দিতে হবে সে সেই চেকটা জমা দিচ্ছে না, তাহলে কোনোভাবেই, এবং তারপরে যদি সে জমা দেয় তাহলে অবভিয়াসলি চেকটা বাউন্স হবে, ডিসঅনার্ড হবে। বাই দ্য ওয়ে, বাউন্স বলে কোনো মানে কথা নেই, এটা একটা খুব লেম্যান ল্যাঙ্গুয়েজ, এটা আমার ইউজ করাটা ঠিক না। অবভিয়াসলি ডিসঅনার্ড, তো আমরা যেহেতু লয়ের স্টুডেন্ট আমরা ডিসঅনার্ড বলবো, বাউন্স বলবো না। এটা আমারই ভুল, মিস্টেক, মাই মিস্টেক, আমার ভুল এটা, তো আমি এটা বলবো না। ডিসঅনার্ড যদি হয় চেকটা, তাহলে সেটা তার দায়িত্ব, মানে যে ভুল করবে হি হ্যাজ টু বি পানিশড। এখানে তাদের কোনো পানিশমেন্ট নেই, বাট এটা হলো মিসলিডিং ফ্যাক্টস উইথ মিসলিডিং দ্য কোর্ট উইথ ইনসাফিসিয়েন্ট ফ্যাক্টস, মানে কোর্টকে ইনসাফিসিয়েন্ট ফ্যাক্টস দেবে যদি সে কেসটা ফাইল করে 138-এর আন্ডারে 6 মাসের পরে জমা দিয়ে কোনো কেস। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে ব্যাপারটা 6 মাস স্টিপুলেটেড টাইমের মধ্যে চেকটা জমা দিতে হবে। যেই টাইম ব্যাংক দিয়েছে, লাইক এ চেক ইজ ভ্যালিড ফর 3 মান্থস, ইউ হ্যাভ টু গিভ দ্য চেক টু দ্য ব্যাংক উইদিন 3 মান্থস। তারপরে দিলে দ্য চেক ইজ নট ভ্যালিড, অ্যাট অল নট ভ্যালিড। তাহলে কী করে দিচ্ছ তুমি এই চেকটা? ভ্যালিড চেক দিতে হবে।
আচ্ছা, এইখানে এবার ঘটনাটা হলো, যখনই আমি চেকটা সাবমিট করলাম এবং চেক আমায় ব্যাংক ফেরত দিয়ে দিল উইথ এ রিমার্ক মানে একটা কমেন্ট দিল, একটা একটা উক্তি দিল। সেই উক্তিটা কি? ফান্ডস ইনসাফিসিয়েন্ট, মানে ধনরাশি যেইটা থাকা উচিত ব্যাংকে সেটা নেই, পর্যাপ্ত অ্যামাউন্ট, মানে যেই সংখ্যার টাকাটা থাকা উচিত ছিল ব্যাংকে সেটা নেই ব্যাংকে। সেটা যদি না থাকে তাহলে ব্যাংক ওই চেকটা রিটার্ন করে দেবে, ওই পেছনে ফান্ডস ইনসাফিসিয়েন্ট কথাটা লিখে দেবে। তাহলে এই চেকটা নিয়ে এবার লোকে কী করবে? এই চেকটা নিয়ে লোকে যে চেকটা ড্র করেছিল, যার থেকে টাকা পেত, মনে করো আমি কারোর থেকে 5 লাখ টাকা পাবো, তাহলে আমি কি করব? তাকে আমি ওই মানে 1 সেকেন্ড, আমি মনে করো কারোর থেকে টাকা পাবো, তাহলে আমি কি করব? সে যখন ওই চেকটা যখন আমি পেয়ে গেছি ফান্ডস ইনসাফিসিয়েন্ট লিখে, মানে ব্যাংক আমায় রিটার্ন করে দিয়েছে বিকজ ব্যাংকে টাকা নেই, যে দিয়েছে তার ব্যাংকে টাকা নেই, তাহলে আমি তাকে একটা নোটিশ দেবো অবভিয়াসলি যে দেখো তোমার ব্যাংকে ইনসাফিসিয়েন্ট ভ্যালু আছে, প্লিজ পে দ্য চেক অর এলস আই উইল টেক লিগাল অ্যাকশন। আমি লিগাল অ্যাকশন নেব। লিগাল অ্যাকশন কীরকমভাবে নেব? লিগাল অ্যাকশন আমি ফাইল করব, কেস সেকশন 138-এর আন্ডারে কেসটা ফাইল করব। এরমভাবেই লিগাল অ্যাকশনটা আমি নেব। তো এইটার একটা নোটিশ দেবো, রাইটিংয়ে দেবো অবভিয়াসলি। আচ্ছা, এই রাইটিংয়ের ব্যাপারে বলছি, অনেক লোক লেটার দেয়, বাট দ্য লেটার কন্টেন্টস আর নট ওকে, মানে নট গুড। তো একটা ভালো মানে কমপ্লিট সেকশনটাকে কভার করে সবসময় লিখতে হবে যে লেটারটা লিখছি। তো একটা কম্পিটেন্ট পার্সন যে লেটারটা লেখে, মানে লিগাল অফিসার, অবভিয়াসলি তাকে দিয়ে লেখানো উচিত, যে লিগাল ডিল করে, লয়ার বা অ্যাডভোকেট, তাকে দিয়ে লেখানো উচিত। বিকজ একটা লেটার যদি আমি লিখে দিই তাহলে ইট উইল নট হ্যাভ টোটাল ভ্যালিডিটি, মানে সব কিছু পয়েন্টস কভার করে ইউ হ্যাভ টু গিভ আ লেটার। তো অবভিয়াসলি আমরা লেটারে জানাবো। তো সেকেন্ড পয়েন্ট কী জানছি আমরা? যে লেটারে জানাবো আমরা। এবং থার্ড পয়েন্ট হলো, যদি পেমেন্ট করতে ফেল করে, দ্য পেই যদি মানে যে টাকাটা দেবে আমায়, সে যদি পেমেন্টটা করতে ফেল করে, মানে দিল না টাকাটা বাই চান্স, ঠিক আছে, দ্য হোল্ডার ইন ডিউ কোর্স উইদিন 15 days অফ দ্য রিসিভড অফ দ্য সাচ নোটিস, মানে আমি তোমায় ভালো করে বোঝাচ্ছি, রামু মানে আমি কারোর থেকে টাকা পাবো, আমি তাকে নোটিশ, সে আমায় চেক দিয়েছে 5 লাখ টাকা, আমি ব্যাংকে জমা করেছি 5 লাখ টাকার চেক। ব্যাংক কী করলো? ব্যাংক আমায় বললো যে ফান্ডস ইনসাফিসিয়েন্ট, মানে ব্যাংকে যতটা টাকা থাকার কথা সেই টাকাটা নেই ব্যাংকে। তাহলে কী হবে? তাহলে যদি টাকাটা না থাকে তাহলে ব্যাংক সেই লেটারের পেছনে লিখে দেবে টাকা নেই, মানে কীরকমভাবে লিখবে? ফান্ডস ইনসাফিসিয়েন্ট লিখবে পেছনে, চেকের পেছনে লিখে আমায় দিয়ে দেবে। আমি এবার লেটার দেবো, যে আমায় চেকটা দিয়েছে তাকে আমি লেটার দেবো যে প্লিজ রিটার্ন মাই চেক অ্যামাউন্ট, মানে চেকের যে ধনরাশিটা বা টাকা যে পেতাম আমি, যে চেকে যতটা মেনশান হচ্ছে সেই টাকাটা আমায় ফেরত দাও। এই নোটিশটা পাওয়ার পর 15 দিনের মধ্যে যদি যেই লোকটার থেকে আমি টাকা পাবো সে যদি না দেয়, তাহলে এই লোকটা 138 এর অফেন্সে মানে অপরাধ করেছে। 138 সেকশন অনুযায়ী যে অপরাধটা বলা আছে সেই অপরাধটা করেছে। এই অপরাধটা যদি সে করে থাকে তাহলে আমি কোর্টে যাব। অবভিয়াসলি কোর্টে দেখবে ওই চেকটা দেখে কোর্ট ডিসাইড করবে। চেকটা যখন অ্যামাউন্ট পের টাইম আসবে তখন তাকে ডাবল অফ দি অ্যামাউন্ট পে করতে হবে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হবে ডাবল অফ দি অ্যামাউন্ট। ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সিম্পল ইমপ্রিজনমেন্ট অফ কত বছর? 2 বছরের সিম্পল ইমপ্রিজনমেন্ট পাবে। তাহলে ইমপ্রিজনমেন্টও 2 বছরের পাচ্ছে, ডবল অফ দ্য অ্যামাউন্ট পেও করতে হবে, সেটাই বলে দিচ্ছে সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। এবার ঘটনাটা হলো, তাই জন্য এই অফেন্সটাকে বন্ধ করার জন্য, তাহলে আমরা সাম আপ করে নিই একটু স্টোরিটা, যে কোনো লোক কাউকে চেক দিয়েছে, তার ব্যাংকে অত টাকা নেই, যেই লোকটাকে দিয়েছে, মনে করো এ ড্রজ দ্য চেক ইন ফেভার অফ বি, এ একটা চেক দিচ্ছে বিকে, বি তাকে কোনো গুডস বা সার্ভিসেস দিয়েছে, ও ফর এনি রিজন বি তার থেকে টাকা পাবে,
বি সেই চেকটা গিয়ে ব্যাংকে জমা করলো, ব্যাংক বললো যে ফান্ডস ইনসাফিসিয়েন্ট এই অ্যাকাউন্টে, যেই অ্যাকাউন্টে চেকটা দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, বা টাকা আছে অ্যামাউন্টটা এক্স্যাক্ট নেই বা কম আছে তার থেকে, ফান্ডস ইনসাফিসিয়েন্ট বলে রিমার্ক করে চেকটা দিল। আমি সেই লোকটাকে নোটিশ দিলাম 15 ডেজের মধ্যে রিটার্ন করো আমার টাকা, নাহলে আই উইল টেক লিগাল অ্যাকশন। এবার লিগাল অ্যাকশন আমি নেব, যদি 15 ডেজ পরে টাকা নেয় আমি কোর্টে যাব, চেকটা প্রেজেন্ট করব, সব প্রমাণ প্রেজেন্ট করব যে আমি গুডস দিয়েছি, এই দিয়েছি, সব রকম জিনিস দেবো, এবং তার এগেনস্টে কোর্ট অর্ডার দিতে পারে সেকশন 138 অনুযায়ী ডাবল অফ দি অ্যামাউন্ট or simple imprisonment of 2 years which may extend up to 2 years। কমও দিতে পারে, ডাবল অফ দি অ্যামাউন্টের কমও দিতে পারে, বাট এক্স্যাক্ট অ্যামাউন্টটা তো দেবেই, প্লাস ডাবল অফ দি অ্যামাউন্টের হাফও দিতে পারে, 10%ও দিতে পারে, 20%ও দিতে পারে। সেটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, কোর্টের সার্বভৌমত্ব ক্ষমতা, ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসেবে কোর্ট যা ডিসাইড করবে ওটাই হবে। বাট যেই টাকাটা আমি পেমেন্টটা পাওয়ার কথা সেটা তো পাবোই, 100% ওই টাকাটা পাবোই আমি। তো গট ইট, এইটা আমি বোঝালাম সেকশন, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল না, বাট একটা সাম আপ 130 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের এর বেশি মানে এটাই হলো একটা মানে ইটস কাইন্ড অফ বাউন্ডারি, মানে এটা একটা কাঠামো টাইপের। তো এর আরও কিছু আলোচনা হতে পারে, খুব সামান্য এদিক ওদিক আলোচনা, সেটাও করবো ফিউচারে। তো ওয়েট ফর মাই ভিডিওস, অবভিয়াসলি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, প্লিজ হিট দ্য বেল আইকন, বেল আইকনটাকে টিপে দাও, বেল আইকনটা টিপে দাও, সাবস্ক্রাইব বলে একটা লেখা আছে ওটাকে টিপে দাও, ওটা টিপলে ওটা পুরোপুরি ফ্রি। লাইক করো, তাহলে আমি একটু এনকারেজমেন্ট পাবো, একটা থামস আপ ছবি আছে, মানে এরম ছবি একটা আছে, ওটাকে ক্লিক করো, একটা লেখা আছে সাবস্ক্রাইব, ওইটাও ক্লিক করো, বেল আইকনটা হিট করো, আরও এরম ভিডিওস পাবো। তো ফিউচারের জন্য প্লিজ সাপোর্ট। বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আইন দিক দিয়ে সজাগ থেকো। যদি কেউ তোমার আইনি তোমার রাইটসকে ক্ষুণ্ণ করে থাকে, তোমার যদি অধিকারকে কেউ ক্ষুণ্ণ করে থাকে, তার এগেনস্টে আইনি ব্যবস্থা নাও। কেন? এটা হতে পারে যে সময় পেরিয়ে গেল। থ্যাংক ইউ।